লেখক নভেন্দু বিশ্বাসের সৃষ্টি। প্রত্যেকটা মানুষ নিজের কাছে ভালো হতে চায়। নিজের কাজকে জাস্টিফাই করার জন্য সে হাজার অজুহাত খোঁজে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে ঠিক প্রমাণ করতে চায়। রাগ হলে সে ঈশ্বরকে দোষ দেয়। আমার সাথে এমন করলে কেন ঠাকুর? কিছু ভুল হলে সে বলে, এত সামান্য, এতে কার বা কি ক্ষতি হবে? কিন্তু নন্দিতা আজকাল এসবের ধার ধারে না। সে এখন অনেক বেশি উদ্ধত। সে দেখতে চায় তার এই জীবন যাপন দেখে ভগবান তাকে কি শাস্তি দেন। বাবা মায়ের আদরের নন্দিতা ছোটবেলা থেকেই কঠিন অনুশাসনে বড় হয়েছে। ছোটবেলা থেকে মেয়েদের স্কুলে পড়াশোনা, তারপর মেয়েদের কলেজ। গ্রাজুয়েশন কমপ্লিট হতেই নন্দিতার বিয়ে দিলেন তার মা বাবা। বিয়ের আগে মা বাবা একবারও তার মত জানতে চাননি। সে কি চায়, কি তার ইচ্ছে, সে বিষয়ে গুরুত্ব দেননি তারা। শহরের এক বনেদি বাড়িতে রাজরানী করে পাঠিয়েছিলেন তাকে। কৃষ্ণপুরে রায়চৌধুরীদের নাম কে না জানে। সেই বাড়িতে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছিল নন্দিতাকে। এক সময় যে বাড়ির দেওয়ালে হাতির দাঁতের লণ্ঠন ঝুলত, এখন সেখানে বসানো আধুনিক লাইট। তবু আভিজাত্য যেন কোথাও কমেনি। বাড়ির সামনের লোহার গেট এখনো আগের মতোই ভারী। খুলতে গেলে মৃদু কর্কশ আওয়াজে অতীতের স্মৃতি জানিয়ে দেয়। দোতলায় কাঠের বারান্দা, তার রেলিং আজ নতুন রঙে পালিশ করা হলেও নকশায় আছে পুরনো জামানার ছাপ। ভেতরে ঢুকলে দেখা যায় আধুনিক সোফা আর প্রাচীন তেপায়ার মিশেল। ড্রয়িং রুমের দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের সেপিয়া টোনের ছবি। বাড়ির ভেতর সব সুবিধা বর্তমান: এসি, মডিউলার কিচেন, গাড়ির জন্য আলাদা শেড। এ বাড়িতে এসে প্রথম প্রথম নিয়ম নীতির ভারে দম বন্ধ হয়ে আসতো নন্দিতার। সে ভাবত, কি হলো তবে পড়াশোনার মহাযজ্ঞ করে? শেষ অবধি তাকে যদি চার দেওয়ালের মধ্যে বন্দি করার ইচ্ছে ছিল, তাহলে তাকে জ্ঞানের আলোয় দীক্ষা দিল কেন তার মা বাবা? সব খারাপের মধ্যে একমাত্র ভালো তার স্বামী স্বরূপ রায়চৌধুরী। সে না থাকলে এই বাড়িতে তার টেকা দুষ্কর হয়ে পড়ত। বিয়ের 2 বছরের মধ্যে কোনোদিন দুজনের মধ্যে খুব বড় কিছু অশান্তি হয়নি। স্বরূপ সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। বাড়ি ফিরে বাকি সময় সে পড়ে থাকে শেয়ার মার্কেট নিয়ে। সারাদিন ফোন আর ল্যাপটপে সে কি যে দেখে সেটা বুঝে পায় না নন্দিতা। তার কাছে শেয়ার মার্কেটের কঠিন টার্মগুলো যেন ধাঁধার মতন জটিল। তাই সে স্বরূপকে সেসব নিয়ে বেশি ঘাটায় না। তার আর স্বরূপের এখনো কোনো সন্তান হয়নি। বাড়িতে এই নিয়ে অনেক কথা শুনতে হয় নন্দিতাকে। সে রাতে স্বরূপকে বলে সে কথা। স্বরূপ সেসব শুনে তেমন কোনো উচ্চবাচ্য করে না। নন্দিতারও যে এই বিষয়ে খুব একটা চার আছে তা নয়। তবে তার বন্ধুরা যখন প্রেগনেন্সির খবর ফেসবুকে পোস্ট করে, তখন একটু খারাপ লাগা কেন আসে তার, সে বোঝে না। খারাপ ভালো মিলিয়ে জীবন একটা তালে চলছিল নন্দিতার। সে কিছুটা মানিয়ে নিচ্ছিল সব কিছুর সাথে। কিন্তু 6 মাস আগে সবকিছু বদলে গেল একটা ঘটনায়। বই পড়ার শখ নন্দিতার ছোটবেলা থেকে। স্বরূপ তাকে হাত খরচা বাবদ যে টাকা দেয়, তার প্রায় অর্ধেক সে বই কিনতে কাজে লাগায়। বই কিনতে সে একা একাই বের হয়। বনেদি বাড়ির বউ হলেও সেই ছুতোয় বাড়ি থেকে বের হতে পারে। স্বরূপকে বলেই সে এই অধিকার আদায় করে নিয়েছে। বইয়ের দোকানটা তাদের বাড়ি থেকে কয়েক পা দূরেই। সেদিনটা ছিল বুধবার। শীতকাল তখনও পড়েনি, কিন্তু আসবো আসবো করছে। সুনীল, শীর্ষেন্দু, বিভূতিভূষণ ছেড়ে সে ভেবেছিল এবার একটু দেশের বাইরে যাবে। তাই সে টলস্টয় আর ডিকেন্স নেড়ে চেড়ে দেখছিল দোকানে দাঁড়িয়ে। বাংলা পড়ুন, বাংলাতেই কত মণিমুক্ত ছড়িয়ে রয়েছে, সেগুলো না খুঁজে বিদেশে যাত্রা। পাশ থেকে এক গম্ভীর অথচ সুমিষ্ট কণ্ঠের অধিকারী কোনো ব্যক্তি বলে উঠেছিল যেন। অনধিকার চর্চা নন্দিতার একদম পছন্দ নয়। তাই সে প্রথমে রুষ্ট হয়েছিল সে কথা শুনে।
লোকটিকে অ্যাভয়েড করার জন্য সে তার দিকে না তাকিয়েই দোকানদারকে বইগুলোর দাম জিজ্ঞেস করছিল। কালবেলা পড়েছেন নিশ্চয়ই, অশান্ত ঘূর্ণি পড়েছেন, একবার পড়ে দেখুন না। নন্দিতা আবার কথা শুনে সত্যিই রেগে গেছিল। আপনি কে বলুন তো মশাই? আপনাকে কি আমি জিজ্ঞেস করেছি কোন বই পড়বো আমি? মুখ ঘুরিয়ে কঠিন স্বরে বলেছিল নন্দিতা। না, আমি তো শুধু আপনাকে। লোকটি যেন একটু থতমত খেয়ে গেছে, সেটা তার কথা বলার ধরনে স্পষ্ট হয়েছিল। নন্দিতার মনে কৌতুক হয়েছিল একটু। একগাল দাড়ি, পরনে রং ওঠা জামা আর মুখে বসন্তের দাগ। দেখতে বড্ড সাধারণ হলেও লোকটির চোখের মধ্যে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট ছিল। ছোটবেলা থেকেই সে মায়ের মুখে শুনে এসেছে এক অদ্ভুত ভয়ের জায়গা পুরুষ মানুষ। সে নাকি সবসময় ছক খোঁজে নারীর সাথে কথা বলার, তার কাছে আসার। মায়ের এই শিক্ষা সে যাবৎ মেনে এসেছে জীবনে, কিন্তু এই লোকটির মুখে সে সব কোনো অনুভূতি দেখতে পায় না সে। লোকটা কি সত্যি বইয়ের কথাই বলছে নাকি নাকি ছল খুঁজছে তার সাথে কথা বলার? মনে মনে অনেক কিছু ভেবে নেয় নন্দিতা। ধন্যবাদ আপনার সাজেশনের জন্য, আমি পড়ে দেখব সুযোগ হলে। নন্দিতা কোনো বই না কিনেই বের হয়ে আসছিল দোকান থেকে। লোকটি ওর সামনে এসে দাঁড়ায়, তার ঝোলা থেকে একটা ছোট বই বের করে আনে। নন্দিতা মনে মনে প্রমাদ গোনে, নিশ্চয়ই কোনো ম্যাগাজিন গজানোর চেষ্টা। তা বাবা, সেটা প্রথমে বললেই হতো, এত নাটক করা কেন? মনে মনে ভেবেছিল নন্দিতা, এটা আমার কবিতার বই, এবার বইমেলায় বের হয়েছে, আপনাকে দেখে ভালো লাগলো, আপনি এটা রাখুন। নন্দিতা প্রথমে বইটা নিতে চায় না, ভাবে নিশ্চয়ই টাকা চেয়ে বসবে বইটা গছিয়ে। নিন না, টাকা দিতে হবে না, শুধু পড়ে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে পরিচিতদের জানাবেন, তাতেই হবে। নন্দিতার বেশি কথা না বাড়ানোর জন্য বইটা নিয়ে সেখান থেকে রওনা দেয়। বাড়ি ফিরে সে নিজের ঘরে বসেছিল স্বরূপের অপেক্ষায়। স্বরূপের ফিরতে ফিরতে রাত 10টা হবে। হঠাৎ তার কি খেয়াল হয়, সে কবিতার বইটা হাতে নিয়ে এসে বসে। অল্প কয়েক পাতার বই, পাতার মান তেমন ভালো নয়। লেখকের নামটা চোখে পড়ে তার, ললিত সান্যাল। মলাটে একটা দৈত্যের ছবি, সাথে এক নারী। মলাটা দেখে বড় কৌতূহল হয় নন্দিতার। কয়েকটা কবিতা পড়তে পড়তে সে হারিয়ে যায় অন্য জগতে। এত সুন্দর মানুষ ভাবতে পারে, লিখতে পারে এই যুগে? বিশ্বাস হয় না তার। জন্ম, মৃত্যু, স্মৃতি, সময় কি নেই তার কবিতায়? এক জায়গায় ললিত লিখেছে, পাণ্ডুর সময়, ধূসর সময়, হেরে যাওয়ার সময় মনে ভাসে সে মুখ। এ কি মায়া, এ কি মোহ, নাকি বিস্ময়? কবিতায় ফিরে ফিরে আসে এক নারী, তার নাম নেই কোথাও, নেই তার শরীরী অবয়ব, কিন্তু না থেকেও সে দৃশ্যমান কবিতায়। সে কবির শত দুঃখে প্রণয়িনী, আনন্দে চোখের জল। তাকে কেন জানি বড় হিংসা হয় নন্দিতার। নিজ মনের এই অদ্ভুত তাড়নায় বড় অবাক লাগে তার। লজ্জা আসে শরীরের ভাঁজে। সে কি স্কুলে যাওয়া বালিকা? নাম না জানা কবিতার এক নারীকে হিংসে হয় তার। লোকে শুনলে নিশ্চয়ই তাকে পাগল ভাববে, কিন্তু তার হয় হিংসা। সে হিংসার আগুনে সে জ্বলে মরে। পরে বেশ কয়েকবার নন্দিতা সেই বইয়ের দোকানে যায় নানান ছুতোয়। সে ঘোরাফেরা করে সেখানে, যদি দেখা হয়ে যায় ললিত সান্যালের সাথে। কিন্তু সময় মিথ্যেবাদী, সে সহজে অঙ্ক মেলায় না। নন্দিতা রোজ ব্যর্থ মনোরথে ফিরে আসে বাড়িতে। একদিন হঠাৎ সময় দেবতা প্রসন্ন হন তার প্রতি। ললিত সান্যালের সাথে দেখা হয়ে যায় নন্দিতার বইয়ের দোকানের সামনে। ভদ্রলোক ব্যস্ত হয়ে কোথাও যাচ্ছিলেন মনে হয়। নন্দিতাকে দেখে থমকে দাঁড়ালেন। নন্দিতা কথা বলার জন্য এগিয়ে যায়। ম্যাডাম, ভালো আছেন? পড়লেন আমার লেখা? বেশি পড়তে পারিনি, 2-1টা পড়েছি। ভালোই লিখেছেন। নন্দিতা সাপের খোলসের মধ্যে নিজের মনকে লুকিয়ে নেয়। পুরোটা পড়বেন প্লিজ, আমাকে জানাবেন। আমার ফোন নাম্বারটা রাখুন। ললিত ফোন নাম্বারটা দিতে যায়। নন্দিতা বড় অবাক হয়। আপনি তো মশাই অদ্ভুত, না হয়েছে পরিচয় ঠিকঠাক, না জানেন নাম, ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন। এভাবে সুন্দরী মেয়ে দেখলেই বুঝি কবিতার বই গছিয়ে দেন?
সুযোগ পেলেই নাম্বার দিয়ে দেন। এই তীব্র আঘাতটা মনে হয় ললিত আশা করেনি। সে একটু পিছিয়ে যায়। আসলে আমার মনে অন্য কিছু নেই। আপনি ভুল ভাবছেন। আপনার কেমন লাগলো জানার জন্যেই। আমি কিছু ভুল ভাবিনি। যাক, দিচ্ছেন যখন দিন নাম্বার, ভালো লাগলে জানাবো। কপট রাগের অভিনয় করে নিজেকে কেন জানি সিনেমার হিরোইনের মতন মনে হয় নন্দিতার। বাড়ি ফিরে নন্দিতা সবুর করতে পারছিল না। কিসের একটা টান সে অনুভব করছিল ললিত বাবুর প্রতি। ফোন হাতে নিয়ে সে এক দুবার ভেবেছিল হয়তো স্বরূপের কথা। তারপর নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিল সে। কার কথা লেখেন কবিতায়, প্রেমিকা না স্ত্রী? নন্দিতার প্রথম মেসেজ ললিতের দরজায় পৌঁছেছিল পর মুহূর্তেই। ললিত হয়তো বুঝেছিল কার মেসেজ। স্ত্রী, প্রেমিকা কেউ নেই বলতে গেলে। যার কথা লিখি সে জীবন থেকে অনেক দূরে চলে গেছে এখন। ললিতের কথায় শরীর ঈর্ষায় ভরে উঠেছিল নন্দিতার। এত দূরে থেকেও সে আপনার কত কাছের, তাই না? কি জানি কাছের কি না। তাকে তো অমর করে দিলেন মশাই। কে বলেছে বলুন তো? এই কবিতা কে মনে রাখবে? হয়তো না পড়েই কোনো শিশুর আবদারে কবিতা হয়ে যাবে কাগজের নৌকা। বড় সুন্দর বললেন কিন্তু। আমার কিন্তু বেশ লেগেছে। আমি কিন্তু বইটা আমার মনের কাছে যত্ন করে রেখে দেব। তাই? হ্যাঁ, একদম। এত কথা হলো, আপনার নামটাই তো জানা হলো না। নন্দিতা নিজের পরিচয় দেয়। সেদিন দুজনে অনেক রাত অবধি ফোনে কথা বলে। স্বরূপ বাড়ি ফেরার পরেও কাজের অছিলায় এঘর ওঘর করেই কথা বলে নন্দিতা। এতটা রোমাঞ্চ ও জীবনে অনেক দিন উপভোগ করেনি। হয়তো যা গোপন, তার মধ্যে রোমাঞ্চ রয়েছে অনেক। সেদিনের পর থেকে দুজনের কথা শুরু হয় প্রায়শই। ফোন দুজনের মনের দরজা হয়ে দাঁড়ায়। আমার জন্য একটা কবিতা লিখুন কবি মশাই। লিখব। আপনার স্বামী যদি রাগ করেন, তার এসব ভালো লাগে না। সে ব্যস্ত অন্য জগতে। তাকে নিয়ে চিন্তা করবেন না আপনি। লিখবেন বলেই আপনি খালাস। আপনার প্রেয়সীর জায়গা আপনি অন্যকে দেবেন না, আমি ভালো মতন জানি। কেন, আপনার সে জায়গা নেওয়ার খুব ইচ্ছে বুঝি? ললিতের কথায় লজ্জায় লাল হয়ে যায় নন্দিতা। সে কি উত্তর দেবে ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় চলে যায়। না, সেরকম ব্যাপার না, বুঝলেন তো। আমারও কাগজের নৌকা হতে ইচ্ছে হয়, যদি অমরত্ব নাও পাই। কাগজের নৌকা হয়ে মরেও সুখ, এসবের আপনি কি বুঝবেন? সে তো ঠিক, নারী মনের কতটুকুই বা উদ্ধার হয়েছে আজ অবধি। একদিন দেখা করুন স্টেশনের ধারের চায়ের দোকানে। খুব ভালো চা বানায় ছেলেটা। নন্দিতা মনে মনে ভাবে খুব সাহস হয়েছে। মুখে সে কিছু বলে না। ললিতের অনেক জোড়াজুড়ির পর সে দেখা করতে রাজি হয়। প্রথম যেদিন দেখা হয় তাদের, সেদিন নন্দিতা খুব সাজে। কেন জানে না সে, হয়তো ললিতের প্রেয়সীর জায়গাকে টলমল করে দিতে। শাশুড়ি মা তাকে সেজেগুজে বাড়ি থেকে বের হতে দেখে অবাক হন। এই ভরা সন্ধেবেলায় কোথায় বের হলে বৌমা? এই বাড়ির মেয়ে বউরা রাতে বাড়ি ছেড়ে বের হয় না। এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি। আপনার ছেলেকে বলেছি আমি, তার সাথে কথা বলে নেবেন দরকার হলে। নন্দিতা বেরিয়ে যায় সোজা। ছেলের আশকারাতেই মাথায় উঠে নাচছে মেয়েটা। সিঁড়ি দিয়ে নামতে নামতে শাশুড়ি মায়ের কথা কানে আসে তার। সেসবের তোয়াক্কা না করে নন্দিতা এগিয়ে যায় নিজের লক্ষ্যে। তার মনে তখন এক অনাবিল আনন্দ। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কথা হচ্ছিল দুজনের। কি ভাবছেন এত? প্রেয়সীর কথা? কিছু না, ভাবছি আপনার ভারী সাহস তো। আপনার স্বামী যদি আমাদের এই অবস্থায় দেখে ফেললে তো কি? আমার কি কোনো বন্ধু হতে পারে না? তারও তো মহিলা বন্ধু রয়েছে। তাদের শোধ তুলছেন না তো? নন্দিতা রেগে যায় এই কথায়। কিসের শোধ বলুন তো? আমি ওসব অত ভাবি না। জীবনে অত ভাবলে চলে? তাই? কিন্তু আমি অনেক ভাবি। আমি রোজ মরে যাই জানেন, ভয়ে, শোকে, স্মৃতিতে, মানুষের যন্ত্রণায় রোজ মরে যাই। শেক্সপিয়ার বলেছিলেন, দুর্বল জীবনে বহুবার মরে, যে সাহসী সে মরে শুধু একবার। কিন্তু আমি তো রোজ মরে যাই। আমি কি দুর্বল বলুন তো? না, দুর্বল কিসের? কবি আপনি, আপনার মরে যাওয়া সাজে।
প্রথম সাক্ষাতের পর দিনগুলো স্বপ্নের মতন কাটে নন্দিতার। নানান ছুতোয় সে বাড়ি থেকে বের হয়ে এসেছে, দেখা করেছে ললিতের সাথে। ললিত তাকে নিয়ে গেছে তার বন্ধুদের সাথে দেখা করতে। সেখানে তাদের কাছে মিথ্যে পরিচয় দিয়ে অভিনয় করতে যে রোমাঞ্চ, তা সে লিখে প্রকাশ করতে পারবে না। 2 মাস আগে সন্ধেবেলা স্টেশনের ধারের চায়ের দোকানে দেখা হয়েছিল দুজনের। ললিত হঠাৎ তাকে এক অদ্ভুত প্রস্তাব দেয়, চলুন আপনাকে নিয়ে আমার বাড়ি যাব। যাবেন? বাড়ির কথা শুনে একটু অবাক হয়েছিল নন্দিতা। কি ভয় পেলেন? আমি কিন্তু রাক্ষস না। ভয় আমি পাই না, কিন্তু ফিরতে হবে তাড়াতাড়ি। বাড়িতে মিথ্যে বলে এসেছি। সে ঠিক আছে, ঠিক সময়ে পৌঁছে যাবেন। ললিতের বাড়ি বললে যে ভুল হবে, সেটা সেখানে গিয়ে বুঝতে পারে নন্দিতা। ছোট একটা ঘর, সে ঘরের রং চটেছে, পলেস্তারা খসে পড়েছে। আপনি ছাড়া আর কেউ থাকে না নাকি? না, আমি একাই এই যক্ষপুরী রক্ষাকর্তা। ঘরের তালা খুলে আলো জ্বলতেই একটা পুরনো চৌকি, একটা পড়ার টেবিল আর একটা ধুলো জমা বইয়ের আলমারি চোখে পড়ে নন্দিতার। কবিতা লিখতে লিখতে ঘরটা যে পরিষ্কার করতে হয় সেটা ভুলে যান মনে হয়। নন্দিতা মৃদু হাসে। একা মানুষ রোজ হয়ে ওঠে না। আপনি ওই চেয়ারে বসুন না, একটু চা করে আনি। না না, ওসব করতে হবে না। নন্দিতার মানা সত্ত্বেও ললিত চা করতে উঠে যায়। নন্দিতা এগিয়ে যায় বইয়ের আলমারির দিকে। আলমারির মধ্যে থাকে থাকে সাজানো রয়েছে দেশি বিদেশি বই। ফ্রয়েড, জীবনানন্দ, এলিয়ট থেকে লরেন্স, কি নেই সেখানে। চায়ের কাপ নিয়ে ললিত ফিরে এসেছে দেখে নন্দিতা মুখ বেঁকায়। আমাকে বাংলায় পড়ে থাকতে বলে নিজে তো বিশ্ব ভ্রমণ করছেন মশাই। ওগুলো তো লেখার জন্য লাগে। ভালোবাসা আমার বাংলায়। তাই ফ্রয়েড থেকে কি শিখলেন শুনি? কি শিখলাম কি করে যে বলি। তবে শরীর সত্যি, শরীরের উপর কিছু নেই। কেন, মন নেই আপনার? অবচেতন মন তৃষ্ণা লোকায় শরীরের গোপন কুঠুরিতে। কি যে বলেন উল্টোপাল্টা। আমি আর চলি, দেরি হয়ে গেছে অনেক। চলে যাবেন? ললিতের গলায় কিছু একটা ছিল যেটা নন্দিতার গোটা শরীরে শিহরণের সৃষ্টি করে। তার শরীরের লোম খাড়া হয়ে যায়। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। ললিত তার দিকে এগিয়ে আসে, তার হাত চেপে ধরে। নন্দিতা কিছু বলতে পারে না। ললিত আরও এগিয়ে আসে তার দিকে। দুজনের চোখ দুজনের দিকে আবিষ্ট। ললিতের বাহুবন্ধনে আবদ্ধ হয় নন্দিতা। তার শরীর জুড়ে তখন আগ্নেয়গিরির আগুন। সে আগুনে ললিত পুড়ে যায়। ললিতের ঠোঁট তার ঠোঁট ছোঁয়ে। প্রথমে নন্দিতা সাড়া দিতে চায় না, কিন্তু সে পারে না নিজেকে ঠেকিয়ে রাখতে। ললিতের হাত তার শরীরে ওঠানামা করে। এক তীব্র দহন জ্বালা নন্দিতার শরীর জুড়ে। ললিতের হাত তার মনের মরুভূমিতে জলোচ্ছ্বাস আনে। তারপর কি হয় তার খেয়াল হারিয়ে ফেলে সে। কখনো টেবিলের উপর, কখনো ভাঙা চৌকিতে দুজনের শরীর মেশে শরীরে। ঘর্মাক্ত দুটো শরীর পড়ে থাকে একে অপরের উপর। নন্দিতার চোখে জল আসে। এই অপরূপ আনন্দ সে কোনো দিন পায়নি। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরলে নন্দিতা দ্রুত গুছিয়ে নেয় নিজেকে। ক্লান্ত ললিত তখনও বিছানায় শায়িত। তার ঠোঁটে চুম্বন এঁকে দিয়ে ফিরে আসে নন্দিতা। বাড়ি ফেরার পথে তার কেমন যেন কষ্ট হয়। সে কি ভুল করল? স্বরূপ তো তার জীবনে কোনো খামতি রাখেনি, তাহলে কেন সে এরকম করলো তার সাথে? বাড়ি ফিরতে ফিরতে ওর মন আরো বিষিয়ে যায়। ও ভাবে এই শেষ, আর কোনো দিন ললিতের সাথে দেখা করবে না ও। ঘরে ফিরে সোজা বাথরুমে আসে নন্দিতা। শাওয়ারের জলেও ধুয়ে ফেলতে চায় ললিতকে, কিন্তু পারে না। বাথরুম থেকে বের হতেইও দেখে স্বরূপ ঘরে ফিরে এসেছে। এত তাড়াতাড়ি বাড়ি এলে আজ? আজ কাজ মিটে গেল তাই এলাম। তুমি কি আজ কোথাও গিয়েছিলে? মা বলছিল। স্বরূপের প্রশ্নে মনে মনে রুষ্ট হয় নন্দিতা। সে মুখে কিছু বলে না। ওই মিতার বাড়িতে গিয়েছিলাম, ওর বিয়ের তত্ত্ব সাজানোর জন্য বলেছিল। নন্দিতার উত্তর শুনে আর কিছু বলে না স্বরূপ। সে ব্যস্ত হয়ে যায় নিজের কাজে।
নন্দিতা ভিজে চুলে বিছানায় এসে শুয়ে পড়ে। এই 2 মাসে বেশ কয়েকবার মিলিত হয়েছে ললিত আর নন্দিতা। নন্দিতা মনে মনে ভেবেছে এই শেষবার, কিন্তু ললিতের ডাক সে ফিরিয়ে দিতে পারেনি। ওর বক্ষ রাজির উপর হাত দিয়ে রেখা কেটেছে ললিত। সে রুক্ষ হাতের ছোঁয়া যেন বাঁচার রসদ তার। ললিত আর নিজেকে বিছানায় উন্মুক্ত অবস্থায় দেখে এক অদ্ভুত আলোড়ন হয় তার শরীরে। সে ললিতের চুলের মধ্যে নিজের হাত দিয়ে কারুকার্য করে। ললিত কবিতা পড়ে শোনায় তাকে সেই অবস্থায়। আমাকে নিয়ে এখনো কবিতা লিখলেন না কিন্তু, অভিমান করে নন্দিতা। তোমার শরীর মেঘের মলাট, না কিছু মাথায় আসছে না আর। ললিত একটা সিগারেট ধরায়। আচ্ছা, পরে লিখবেন। নন্দিতা ললিতের বুকে আঙুল দিয়ে খেলা করে, তার চোখে আদিম বন্যতা। ললিত সিগারেট ফেলে দেয়, টেনে নেয় নন্দিতাকে বুকের মধ্যে। বাড়ি ফিরতে ফিরতে কত কিছু ভাবে নন্দিতা। স্বরূপ আর ললিতের মধ্যে কত ফারাক। স্বরূপ রুক্ষ, ললিত শান্ত ধীর কিন্তু মাদকতাপূর্ণ। স্বরূপের সাথে সবকিছু যান্ত্রিক কর্তব্য, কিন্তু ললিতের ভালোবাসা অকৃত্রিম। শেষবার ললিতের সাথে তার দেখা হয়েছে 1 সপ্তাহ আগে। সেদিন বাড়ি ফেরার সময় সে ললিতের ঘর ভালো করে গুছিয়ে দিয়েছে। ধুলো জমা আলমারি, চেয়ার টেবিলের কোণা, সব জায়গায় সে নিজের অস্তিত্ব রেখে গেছে, যাতে ললিত তাকে মিস না করে। সেদিন ফেরার সময় ললিত এক অদ্ভুত কথা বলেছে তাকে, চলুন চলে যাই দূরে কোথাও। কথাটা শোনার পর থেকে এটা নিয়ে অনেকবার ভেবেছে সে। নন্দিতা জানে স্বরূপ তাকে কোনো মতে ডিভোর্স দেবে না। রায়চৌধুরী বাড়ির বউ ডিভোর্স নেবে, তাও অন্য এক পুরুষের জন্য। সেটা এই বাড়ির জন্য অনেক লজ্জার। ও ভাবে স্বরূপকে বোঝাবে সবকিছু, যদিও বুঝতে পারে ওদের অবস্থা। আর যদি না মেনে নেয় তাহলেও যেভাবে চলছে সেভাবেই চলবে। কে কি ভাবলো তার ধার ধারবে না। এই জন্য ঈশ্বর যদি ওকে শাস্তিও দেন তাও মেনে নেবে মাথা পেতে। কিন্তু আজকের দিনের শুরুটা সবকিছু বদলে দেয় নন্দিতার জীবনে। খবরটা জানার পর থেকে ওর মন চঞ্চল হয়েছে। ও কি করবে ভেবে পাচ্ছে না। নিজের মনকে জিজ্ঞেস করেছে অনেকবার, কিন্তু সঠিক উত্তর পায়নি। শেষ অবধিও ঠিক করে ললিতকে সব জানাবে। মেসেজেও ললিতকে সব জানায়। ললিতের প্রথমে যেন বিশ্বাস হতে চায় না সবকিছু। কি করবেন ঠিক করলেন? ললিত ওর কোর্টে বল ঠেলে দিয়েছে দেখে খারাপ লাগে নন্দিতার। সবকিছুর উত্তর কি আমি দেব? তবে এটা আমার এথিক্স বিরোধী। এবার আপনি বলুন। তাহলে আমি ব্যবস্থা করছি। আপনি কাল ঘড়ি মোড়ে আসুন সকাল 11টায়। আমি থাকবো ওখানে, সব ঠিক হবে। বেশি ভাববেন না এই নিয়ে। ললিত আর কিছু বলে না। নন্দিতা ফোন রেখে দিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকে। ওদের বাড়ির সামনের হরিতকি গাছে ফল এসেছে সদ্য। সূর্যের আলো গাছের ফাঁক ফোকর দিয়ে এসে পড়েছে ওদের ঘরের মার্বেলের মেঝেতে। সেদিকে চেয়ে থাকতে থাকতে সকালটা কেটে যায় নন্দিতার। অনেক রাত করে স্বরূপ ঘরে ফেরে। ওর চোখগুলো লাল টকটকে, দেখে মনে হয় ড্রিঙ্ক করেছে। নন্দিতা দেরি করে ফেরার কারণ জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দেয় না। সারা রাত নন্দিতার ঘুম আসে না। সে অপেক্ষা করে কখন ভোর হবে। বাপের বাড়ি যাচ্ছে ছুতো দেখিয়ে বাড়ি থেকে যখন নন্দিতা বের হয় তখন ঘড়ির কাঁটায় 10টা। সে যখন ঘড়ি মোড়ে এসে পৌঁছায় তখন 11:15 বাজে। সে আজ প্রস্তুত হয়েই এসেছে। মনের দিক থেকে সে আর কোনো দ্বন্দ্বে নেই। সে অপেক্ষা করতে থাকে ললিতের। ঘড়িতে 11টা বাজে, কিন্তু ললিত আসে না। ও ভাবে আরেকটু অপেক্ষা করে দেখবে। আরো আধ ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু ললিতের দেখা মেলে না। এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়ার দিনে সে কিভাবে এতটা কেয়ারলেস হতে পারে ভেবে পায় না নন্দিতা। নন্দিতা মেসেজ করে কোনো উত্তর পায় না। ললিতের ফোনে ফোন করলে ফোন সুইচ অফ আসে। আর একটু দাঁড়িয়ে শেষ অবধি অধৈর্য হয়ে ললিতের বাড়ির পথে রওনা দেয় নন্দিতা। কিন্তু তার বাড়িতে গিয়ে সে দেখে দরজায় তালা বন্ধ।
ও উদ্ভ্রান্তের মতন ছুটে চলে ললিতের বন্ধুরা যেখানে বসে সেই জায়গায়। ললিতের বন্ধুরা ওর মতন উঠতি কবি সাহিত্যিক, সেখানে গিয়েও সে ললিতের কোনো খোঁজ পায় না। ব্যর্থ মনোরথে নন্দিতা বাড়ি ফিরে আসে। সে বুঝতে পারে না ললিত কোথায় গেল, কোন কাজে গেল সে, নাকি দেশের বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি। ও ভাবে হাতে সময় এখনো আছে, ললিত ফিরুক, ও যা বলবে সেটাই হবে। একদিন কেটে যায়, কিন্তু ললিতের কোনো খোঁজ পায় না নন্দিতা। দুপুরে কি করবে ভেবে না পেয়ে টিভি চালায় নন্দিতা। চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা চ্যানেলে এসেও স্থির হয়ে যায়। লোকাল খবরের চ্যানেলে দেখাচ্ছে একটা দুর্ঘটনার খবর। একটা মারুতি গাড়ি একজনকে এমনভাবে পিষে দিয়েছে, সে ব্যক্তিকে শনাক্ত করা যাচ্ছে না। খবরটা দেখে বুক কেঁপে ওঠে তার। সে ছুটতে ছুটতে বাড়ি থেকে বের হয়ে আসে। সরকারি হাসপাতালটা ওদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার। এই পথটা উদ্ভ্রান্তের মতন এসেছে সে। হাসপাতালের মর্গের সামনে এসে সে দেখে বেশ ভিড়। অনেক মানুষ উদ্ভ্রান্তের মতন ঘোরাফেরা করছেন সেখানে। ও ছুটে যায় মর্গের অফিসের দিকে। সেখানে গিয়ে ললিতের পরিবারের লোক বলে মিথ্যে পরিচয় দেয় সে। তাকে নিয়ে একটা ঘরের মধ্যে আসে একজন স্টাফ। সে ঘরের দরজাটা খুলতেই ঠান্ডা একটা বাতাস মুখে এসে লাগে নন্দিতার। ভিতরটা খুব উজ্জ্বল না, তবু টিউবলাইটের ফ্যাকাশে আলোয় সব কিছু পরিষ্কার দেখা যায়। সাদা ধূসর টাইলস, সদ্য মোছা মেঝে, হালকা ফেনাইলের গন্ধ। একটা লম্বা দেওয়াল জুড়ে সারি সারি বড় স্টিলের দরজা, সবগুলোই যেন নিঃশব্দ প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি দরজার ওপর নম্বর খোদাই করা। স্টাফটি একটা স্টিলের দরজার হ্যান্ডেল চাপ দিল। দরজা খুলতে ভিতর থেকে ঘন ঠান্ডা ধোঁয়ার মতো বাতাস বের হলো। সাদা কুয়াশা যেন মেঝেতে নেমে এলো। তারপর ধীরে ধীরে সে ভেতরের লম্বা স্টিলের ট্রেটা রেলের ওপর টেনে বের করলো। ট্রের ওপর সাদা চাদর। চাদরটা সরাতেই বুকের ভিতরটা ফাঁকা হয়ে গেল নন্দিতার। ভেতরে এক অবর্ণনীয় কষ্ট। পেটের ভেতরে সব খাবার উঠে আসতে চায় বাইরে। নন্দিতার দাঁড়িয়ে থাকতে পারে না সেখানে। সে টলমল পায়ে বের হয়ে আসে সেখান থেকে। বাইরে এসে বমি হয়ে যায় তার। সারা শরীরে যেন বিষের ব্যথা। এতটা দুর্বল তার নিজেকে কোনো দিন লাগেনি। মনে হচ্ছিল তার শরীরের সবটা ভেঙে গেছে, শুধু প্রাণ বাষ্পটা বের হওয়া বাকি। নন্দিতা একটু এগোতে যায়, কিন্তু তার চোখের সামনে অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফিরল, সে দেখল লোকজন জটলা করে আছে তার পাশে। কেউ তার মুখে জল ছেটাচ্ছে, কেউ উত্তেজিতভাবে কথা বলছে। ঠিক আছেন ম্যাডাম? নন্দিতা শুধু মাথা নেড়েছিল তখন। ওখানকার লোকজনই তাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছিল। বাড়ি ফিরেও স্বাভাবিক হয়নি নন্দিতা। সে গুম মেরে বসে আছে ঘরে। শাশুড়ি মা একবার এসেছিলেন খাবার দেওয়ার জন্য, সে কিছু খায়নি। কেঁদে কেঁদে চোখের কোণে কালি পড়ে গেছে নন্দিতার। সে শুধু ভাবছিল, কবি সত্যি মরে গেল তাহলে? ওর জন্য একটা কবিতা অবধি লিখলো না সে? বেশ রাতে স্বরূপ এলো। আজকেও সে মদ খেয়ে এসেছিল। তার চোখে কিছু একটা দেখতে পেল নন্দিতা। এই দৃষ্টি জয়ের, দম্ভের। সে নন্দিতার দিকে এগিয়ে এলো, তাকে জোর করে বিছানায় নিয়ে গেল। নন্দিতার শরীরের উপর একজন পশু উঠে বসলো, আছড়ে কামড়ে। সে নন্দিতার শরীর ক্ষত বিক্ষত করে ফেলল। তার চোখ দেখে নন্দিতা বুঝতে পারছিল সে সব জানে। তাহলে কি ললিতের মৃত্যুটা? সন্দেহটা প্রত্যেক মুহূর্ত যেন আরো বেশি বাস্তব হয়ে দাঁড়াচ্ছিল তার কাছে। গত 2 দিন ধরে এভাবেই অত্যাচার করেছে স্বরূপ তার উপর। কিসের যেন প্রতিশোধ নিচ্ছে সে। কাউকে যেন দেখাতে চাইছে তার ক্ষমতা। মৃতদেহের মতন পড়ে থেকেছে নন্দিতা। এই স্বরূপের সাথে বাকি জীবনটা ওকে এক ঘরে কাটাতে হবে। ঘেন্না হচ্ছে নিজের উপর। ললিতের দেহটা হয়তো কেউ এখনো শনাক্ত করেনি,
বেনামি লাশ হিসেবে কুকুরে বেড়ালে ছিঁড়ে খাবে তার দেহ। তার মৃত্যুর কোনো তদন্ত হবে না, শাস্তি পাবে না কেউ। হয়তো ওর মৃত্যুর জন্য নন্দিতা ভীষণভাবে দায়ী। একটা সম্ভাবনার মৃত্যু হলো ওর জন্য। জীবনটাকে ভীষণ মিনিংলেস মনে হয় নন্দিতার ললিতকে ছাড়া। স্বরূপ তার প্রতিপত্তি প্রভাবের দ্বারা হয়তো নাম না জানা কবিকে হারিয়ে দিল এইভাবে, কিন্তু নন্দিতা ললিতকে হারতে দেবে না। ও জিতবে, ওকে জিততেই হবে। ললিতের শেষ সৃষ্টি ওর শরীরে, তাকে মরতে দেবে না সে। এটাই হয়তো ললিতের শেষ লেখা কবিতা ওর জন্য। চোখের জল মুছে টেবিলের উপর রেখে যাওয়া খাবারের থালাটা এগিয়ে নেয় নন্দিতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।